আসসালামু আলাইকুম। তো আমরা এখন দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স এটার 2 নম্বর চ্যাপ্টারটা দেখব। এটা হচ্ছে আপনার মানে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় কর্মক, এই দুটা। তো রাষ্ট্রীয় কর্মক বলতে বোঝায় যেগুলো স্টেটের, যেগুলো আর কি নিজস্ব কর্মক, যে স্বাধীন যে সার্বভৌম যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রের অ্যাক্টিভিটি এটাই হচ্ছে আপনার যে অ্যাক্টিভিটি করে আর কি প্রতিটা সার্বভৌম রাষ্ট্র, তাদেরকে বলা হয় হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে রাষ্ট্রীয় কর্মক বা স্টেট অ্যাক্টর। আর এই স্টেটের বাইরে, অর্থাৎ ওই রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রের বাইরে বলতে ওই রাষ্ট্রের ভেতরে আছে, কিন্তু এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করে আর কি। যেমন ধরেন আপনি কোনো একটা ব্যক্তি হতে পারে, রোনালদো হতে পারে, জেফ বেজোস হতে পারে, অথবা ইলন মাস্ক হতে পারে, অথবা কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, যেমন ধরেন এনজিও হতে পারে, কোনো একটা প্রেশার গ্রুপ হতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন সংস্থা হতে পারে, এগুলো হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টর। এগুলো হচ্ছে যদিও রাষ্ট্রের ভেতরে অথবা বাইরেও থাকতে পারে, যেগুলো রাষ্ট্রকে প্রভাবিত করে, এগুলোই হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টর। যেমন ধরেন সুইডিশ যে আপনার ওই যে অ্যাক্টিভিটিস্ট গ্রেটা থুনবার্গ, উনি আছে। তারপর এদিকে আপনার রোনালদো যেমন হচ্ছে আপনার কি ওই যে কোকা কোলার বোতল সরিয়ে একটা আলোচনায় আসে। তো এগুলো সবই হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টর। আচ্ছা, তো স্টেট, আচ্ছা স্টেট বলতে এখন এখানে বোঝাচ্ছে যেখানে একটা ধরেন ইনপুট দেওয়া হবে এবং সেই ইনপুট অনুযায়ী আপনাকে একটা আউটপুট দিবে। তো স্টেট আর কি আপনার অর্থনীতিবিদ বা ধরেন হচ্ছে আপনার যারা রাজনীতিবিদ, সবাই তাদের নিজস্ব যে ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিন অনুযায়ী তারা স্টেটকে বর্ণনা করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে হচ্ছে সবার মাঝে কিছু না কিছু বিরোধ থেকে যায়, এজন্য একটা নির্দিষ্ট একটা কনক্লুশনে আসা সম্ভব হয় না। তো এখানে আর কি আমাদের যে ডেভিড স্টোন সাহেব, তো তিনি বলছে যে এটা একটা সিস্টেমের মতো, অর্থাৎ তিনি এটাকে সিস্টেম থিওরি দিয়েছেন এখান থেকে তিনি, যেখানে তিনি বলছেন যে রাষ্ট্র একটা সিস্টেমের মতো, এবং হচ্ছে আপনার এখানে যেরকম আপনি ইনপুট দিবেন সেরকম আপনি আউটপুট পাবেন। ধরেন আপনি এরকম কোটা বিরোধী যে আন্দোলন, এটাতে সবাই ইনপুট দিচ্ছে যে হচ্ছে আমাদের কোটা এখন মানে সংস্কার করতে হবে, কিন্তু সরকার হচ্ছে কি করলো, কোটাটা পুরোটা বাতিল করে দিল। তো এটার পরিপ্রেক্ষিতে আবার একটা আন্দোলন হলো, যারা হচ্ছে এরকম মুক্তিযুদ্ধ সন্তান বা এরা এরা চাইলেও যে মনে করেন যে আমরা কিছুটা কোটা তো চাই। তো এর পরিপ্রেক্ষিতে আবার একটা ইনপুট দেওয়া হলো যে আবার একটু কোটাটা থাকবে, কিন্তু একটু কম থাকবে আর কি। তো এই যে ইনপুট দিচ্ছে সেই অনুযায়ী আপনার যেটা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আপনার সিস্টেম থিওরি আর কি, যেটা ডেভিড ইস্টন বলছে। আচ্ছা, তারপর এখানে আহ, আহ, এই যে জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার একটা ভালো কথা বলছে। তো তিনি বলছে যে এই সরকারের মানে যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা হচ্ছে যে সহিংসতার যে বৈধ ব্যবহার, এটার একটা একচেটি অধিকার দেয় হচ্ছে এই রাষ্ট্রটা। অর্থাৎ যে কাজটা আপনি করলে অবৈধ হতে পারে, কিন্তু রাষ্ট্র করলে সেটা অবৈধ হবে না। যেমন র্যাব যখন মাদক যারা পাচারকারী এদেরকে যখন ক্রস ফায়ারে হত্যা করে, তখন সেটা কিন্তু আর অবৈধ হবে না, সেটা হবে বৈধ। এই জন্য ম্যাক্স ওয়েবার বলছে রাষ্ট্র হচ্ছে আপনার এমন একটি সিস্টেম বা পদ্ধতি যা সহিংসতার বৈধ ব্যবহারের উপর একচেটিয়া অধিকার রাখে। আচ্ছা, তার মানে মনোপলি অন ভায়োলেন্স, এটা হচ্ছে আপনার ম্যাক্স ওয়েবারের মতে। আচ্ছা, এখন দেখেন রাষ্ট্র আর সরকারের মধ্যে পার্থক্য। তো আমরা অনেকেই এখন দেখি যে হচ্ছে রাষ্ট্র আর সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা খুব বেশি খুঁজে পাই না, কিন্তু পার্থক্য আসলে আছে। যেমন ফরাসি যে সম্রাট চতুর্দশ লুই, তিনি বলেছিলেন যে আমি রাষ্ট্র, অর্থাৎ আমার মানে এখনকার যে সমাজ, সেখানে আমরা রাষ্ট্র এবং সমাজকে গুলিয়ে ফেলি। কারণ সবাই দেখা যায় যে হচ্ছে কেউ যখন কোনো রাষ্ট্রের মানে সরকারের বিরুদ্ধে কথা বলে, সেটাকে তখন ওই ওই দেশের সরকার বলে যে এটা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আসলে কিন্তু এরকম ব্যাপারটা না। যারা কর্তৃত্ববাদী বা টোটালিটারিয়ান যারা সরকার, এরা আসলে এরকম মনোভাব পোষণ করে। কিন্তু এই সমাজ আপনার হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে কিন্তু একটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন কি দেখুন যে রাষ্ট্র হচ্ছে ওই যে আপনার যে ম্যাপে যেটা আপনি দেখতে পাচ্ছেন, রাষ্ট্র একটা ধরেন বিমূর্ত ধারণা, এটা হচ্ছে একটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আপনি হাইস্ট এটাকে মানচিত্র কল্পনা করতে পারেন যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভূখণ্ড, এটা বাংলাদেশ রাষ্ট্র এটা। কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে আপনার অথরিটিকে আপনি নিয়োগ দিলেন, এটাই হচ্ছে আপনার সরকার। সরকার একটা আর কি ক্ষুদ্র অংশ, রাষ্ট্র হচ্ছে একটা বৃহৎ অংশ। ধরেন একটা শিপ হচ্ছে আপনার রাষ্ট্র, এই শিপের যে আপনার ক্যাপ্টেন বা ক্রুজ, এরা হচ্ছে আপনার সেখানে সরকার। এজন্য বলছে এভাবে আর কি আহ, পার্থক্য আছে। তারপর হচ্ছে ন্যাচারালি, যেমন হচ্ছে ধারণার দিক থেকে। তারপর হচ্ছে আপনার আইডিওলজিক্যালি আছে, রাষ্ট্রের একটা হচ্ছে আপনার মানে মতাদর্শ থাকে আর কি। তারপর যেটা সংবিধান অনুসারে যেটা ইয়া হয় আর কি। আর সরকারের ইয়া তো আপনার ইয়া হতে পারে, চেঞ্জ হতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্রের মানে ইয়েতে হতে পারে, সবসময় কাজ করতে হবে সরকারকে।
ওকে, তারপর আহ, এখানে বললো যে হচ্ছে যে নিউমেরিক্যাল ভাবেও কিছু এরকম আপনার পার্থক্য আছে। যেমন হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড আছে একটা হচ্ছে আপনার রাষ্ট্রের, সরকারের তো এরকম ভূখণ্ড নেই, তারা ওইখানে কাজ করে আর কি। তবে সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্র কিন্তু কোনো পরিবর্তন হয় না, আর স্ট্রাকচারের দিক থেকেও এরকম পরিবর্তন থাকে আর কি। আচ্ছা, এখন দেখেন যে রাষ্ট্রের প্রকারভেদ, এখন প্রকারভেদে আমরা এখন দেখব যে হচ্ছে স্ট্যাটাস কোও। তো স্ট্যাটাস কোও বলতে বোঝায় যে হচ্ছে একটা ল্যাটিন শব্দ এটা, যার অর্থ হচ্ছে স্থিতিশীলতা অথবা বর্তমান যে অবস্থা আছে সেটা হচ্ছে ধরে রাখা। যেমন বর্তমান বিশ্বের যে এরকম মোড়লরা আছে, যেমন ধরেন আপনার এদিকে কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, এরা একটা ভালো অবস্থায় আছে। তো এরা চায় যে হচ্ছে এরকম একটা অবস্থায় ধরে রাখা আর কি, এরকম একটা অবস্থা ধরে রাখা যাতে তাদের ভালো অবস্থানটা পরিবর্তন না হয় আর কি, যেটা ওটাই আর কি চলতে থাকে। অপরদিকে যে এদিকে যে রিভিশনিস্ট স্টেট আছে, এই রিভিশনিস্ট স্টেট বলতে বোঝায় যে তারা হচ্ছে এরকম যাদের নিজের অবস্থানকে বা নিজের বর্তমান যে অবস্থান আছে এটাকে ছাড়িয়ে তারা একটু ভালো অবস্থানে যেতে চায়, এদেরকে বলা হয় হচ্ছে আপনার রিভিশনিস্ট স্টেট। যেমন ধরেন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, ভারত, ব্রাজিল, এরা হচ্ছে আপনার রিভিশনিস্ট স্টেট। তো এরা চায় যে আমেরিকার যে দখলটা আছে এই দখলটাকে আপনার হচ্ছে অতটা মানে গায়ে না লাগিয়ে বা ওই দখলটাকে অতিক্রম করে তারা নিজেদের যে একটা কর্তৃত্ব সেটা প্রকাশ করতে, এই জন্য এদেরকে বলা হয় রিভিশনিস্ট স্টেট। অর্থাৎ বর্তমান অবস্থানকে ছাপিয়ে পরাশক্তি হওয়ার নিরন্তর চেষ্টা, সেটা হচ্ছে রিভিশনিস্ট স্টেটের বৈশিষ্ট্য। এরা হচ্ছে একটা উচ্চাভিলাষী আর কি। তারপর দেখেন যে এই যে বর্তমান বিশ্বে কিন্তু এই চায়না একটা এরকম বড় একটা রিভিশনিস্ট স্টেট, এরা সবচেয়ে আগ্রাসী একটা শক্তি, কারণ তারা উলফ ওরিয়ার ডিপ্লোমেসি ব্যবহার করে, আগ্রাসী কূটনীতি ব্যবহার করে। তারপর হচ্ছে ভ্যাকসিন ডিপ্লোমেসির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র বলয় থেকে অন্যান্য দেশকে রক্ষা করতে চায় বা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। তারপর ডেপ ট্র্যাপের মাধ্যমে তারা ছোটো ছোটো দেশগুলোকে বিপদে ফেলে। তারপর হচ্ছে তারা এরকম টেরিটরি নিয়েও এরকম সন্তুষ্ট না, তারা বিভিন্ন টেরিটরি চায়, যেমন তাইওয়ানের টেরিটরি চায়, এদিকে সাগরের টেরিটরি চায়। তারপর তারা এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিচ্ছে, যেখান থেকে তারা এশিয়া আফ্রিকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এই সব কিছুর মধ্যেই মানে চীন এখন চায় যে আধুনিক বিশ্বে সে একটা মোড়ল হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডিজিউর স্টেট। আচ্ছা, তো একটা আছে ডিজিউর, একটা আছে হচ্ছে আপনার ডিফ্যাক্টো। তো কোনো একটা দেশ যখন সবগুলো দেশের আপনার হচ্ছে স্বীকৃতি পাচ্ছে, সে যখন হচ্ছে একটা বৈধ আর কি ক্ষমতা, তখন সেটা হচ্ছে ডিজিওর। যেমন বাংলাদেশ এখন হচ্ছে একটা ডিজিওর স্টেট, তার নিজস্ব সার্বভৌমত্ব আছে, সবাই তাকে স্বীকৃতি দেয়, সে হচ্ছে এই জন্য সার্বভৌমত্ব মানে ডিজিওর স্টেট। কিন্তু আর ডিফ্যাক্টো যদি বলা হয়, ডিফ্যাক্টো স্টেট বলতে যাদের মনে করেন একটা মানে সবাই তাকে স্বীকৃতি দেয়নি কিন্তু তারা যে পরাধীন এটাও স্বীকার করা যায় না। যেমন ওই যে মুক্তিযুদ্ধর আগের যে আপনার কয়েকটা মাস তারা কিন্তু ছিল হচ্ছে বাংলাদেশ ছিল ডিফ্যাক্টো স্টেট, কারণ বাংলাদেশ তখন পাকিস্তানের মধ্যেও ছিল, আবার পাকিস্তানের কোনো তারা নির্দেশ মানত না, অর্থাৎ তারা আলাদা একটা ফাংশন, আলাদা দেশের মতো ফাংশন করতো, কিন্তু তাদের কোনো কিন্তু আন্তর্জাতিক যে স্বীকৃতি সেটা কিন্তু ছিল না। তো এই অবস্থাকে বলা হচ্ছে আপনার ডিফ্যাক্টো। আচ্ছা, তো সাধারণত হচ্ছে ডিফ্যাক্টো আর ডিজিউর বলতে বোঝায়, ডিজিউর বলতে যেটা আর কি আপনার নিয়মে আছে, যেটাকে আপনাকে মানতে হবে, যেমন হচ্ছে আপনাকে ট্রাফিক আইন মানতে হবে, বা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, এগুলো হচ্ছে এটা হচ্ছে ডিজিউর, অর্থাৎ এটা মানে আপনার লেখাই আছে, এগুলো আপনাকে মানতে হবে। আর যেটা ডিফ্যাক্টো এটা হচ্ছে আপনার সত্য কথা বলতে হবে, কাউকে তা বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে, এটা হচ্ছে ডিফ্যাক্টো। যে হচ্ছে আপনার লিখিত নাই কিন্তু সবাই মানতে হবে আর কি, এরকম যে আপনার যুক্তরাজ্যের যে এটা কিন্তু ডিফ্যাক্টো আর কি, মানে অনেক কিছুই তাদের সংবিধানে নাই কিন্তু তারা সব কিছু এগুলো কঠোরভাবে মেনে চলে আর কি, তারা হচ্ছে ডিফ্যাক্টো আর কি। আচ্ছা, তারপর অনুরূপভাবে এখানে বলছে যে ধরেন বাংলাদেশের মধ্যে এখন পার্বত্য চট্টগ্রামে একটা অঞ্চলে কুকিচিনরা একটা নতুন একটা রাষ্ট্র গঠন করলো, বললো যে আমরা এখন থেকে স্বাধীন। তো তারা হচ্ছে তখন হয়ে যাবে ডিফ্যাক্টো আর কি, মানে ডিফ্যাক্টো মানে তাদের স্বীকৃতি নাই আর কি, স্বীকৃতি নাই কিন্তু যদি তারা আলাদাভাবে এরকম সব কিছু ফাংশন করতে পারে বাংলাদেশের সহায়তা ছাড়া, বা ধরেন বাংলাদেশে তাদের উপর কোনো কর্তৃত্ব নাই, যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ডিফ্যাক্টো। শুধু শুধু এরকম স্বাধীনতা ঘোষণা করলে হবে না, সেখানে তাদের একটা স্বাধীনতার অন্তত ঝলক তাদেরকে দেখাতে হবে, এটা হচ্ছে ডিফ্যাক্টো আর কি। যেমন এই যে ফিলিস্তিন, তাইওয়ান, সোমালিল্যান্ড, এগুলো হচ্ছে আপনার ডিফ্যাক্টো, অর্থাৎ স্বীকৃতি নাই কিন্তু এরা হচ্ছে আবার এদেরকে পরাধীনও বলা যায় না, এই জন্য এরা হচ্ছে ডিফ্যাক্টো স্টেটস। আচ্ছা, তারপর ডিফ্যাক্টো লিডার আর হচ্ছে ডিজিও লিডার। আচ্ছা, তো ডিফ্যাক্টো লিডার এটা হচ্ছে মানে আইনত যে হচ্ছে এরকম শাসক, যেমন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, ইনি হচ্ছে ডিজিও লিডার আর কি। আর ওদিকে যে আছে যে হুয়ান ওদেইদো ছিল তখনকার, এখন তো নাই, এখন তো ইয়াকে উঠে নিয়ে গেছে, ওই যে মাদুরোকে উঠে নিয়ে গেছে। তা এখন তখন হচ্ছে ওই যে হুয়ান ওয়েইদু তিনি ছিল হচ্ছে ডিফ্যাক্টো লিডার, অর্থাৎ তিনি এক স্বাধীন রাষ্ট্রে
আপনার হচ্ছে সে তাকে নিজেকে একটা সরকার হিসেবে দাবি করছে এবং তাকে এরকম যুক্তরাষ্ট্র তাকে সাহায্য করছিল। তো এটাকে বলা হবে ডিফ্যাক্টো লিডার, অর্থাৎ নিজেকে স্বাধীন ঘোষণা করবে যে তিনি এখন থেকে দেশের সরকার প্রধান। এটা হচ্ছে আপনার ডিফ্যাক্টো লিডার। আচ্ছা, তারপর হচ্ছে ব্যর্থ রাষ্ট্র এবং ভঙ্গুর রাষ্ট্রের পার্থক্য। আচ্ছা, তো ব্যর্থ রাষ্ট্র আর ভঙ্গুর রাষ্ট্রকে অনেকে একইভাবে গুলায় ফেলেন বা অনেকে বলেন এটা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখন আমরা একটু দেখব যে পার্থক্য কী কী হতে পারে। যেমন দেখেন এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনার একদম ভঙ্গুর ব্যর্থ রাষ্ট্র যেমন হচ্ছে সিরিয়াতে দেখবেন যে একটা এলাকাতে আপনার হচ্ছে তুরস্ক শাসন করছে, আরেকটা এলাকাতে আপনার রাশিয়া শাসন করছে, অন্য এলাকাতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের নিয়ন্ত্রণ নিয়ে নিছে। অর্থাৎ তখন কোনো দেশের তাদের নিজস্ব ভূখণ্ডের উপরে কোনো সার্বভৌমত্ব থাকবে না, নিজস্ব ভূখণ্ডে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, তখন সেটাকে বলা হবে আপনার একদম ব্যর্থ রাষ্ট্র। যেমন সিরিয়া একটি ব্যর্থ রাষ্ট্র। অপরদিকে যে আপনার ভঙ্গুর রাষ্ট্রগুলো আছে এগুলো হচ্ছে আপনার যে এরা মানে দরিদ্রতা সেখানে অনেক থাকবে। তারপর হচ্ছে যেগুলো প্রাতিষ্ঠানিক যে আপনার ইয়েগুলো আছে, সেখানে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কোনো কাজ করবে না বা একদম মানে অনেক অনেক মানে আনএফিসিয়েন্টলি কাজ করবে, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গি এবং আপনার গোষ্ঠীগুলো সক্রিয় থাকবে, কিন্তু একদম আবার ভেঙে যাবে না। তো এটাই হচ্ছে মেইন পার্থক্য, যে হচ্ছে এখানে সক্রিয় আছে কিন্তু ওখানে সক্রিয় আপনার যে ব্যর্থ রাষ্ট্র সেখানে সক্রিয় আছে এবং তারা নিয়ন্ত্রণও নিয়ে নিছে। এটা হচ্ছে মেইন পার্থক্য। কিন্তু এই ভঙ্গুর রাষ্ট্রতে এখনও এগুলো হয়নি আর কি, হওয়ার পথে কিন্তু এখনও হয়নি। এখানে আর কি দুর্নীতি থাকবে, জঙ্গিবাদ থাকবে, সবই থাকবে আর কি। তো ফ্রাজাইল স্টেটের মধ্যে এখন কী কী আছে, সবার আগে আছে ইয়েমেন, তারপর হচ্ছে আপনার আছে আপনার সোমালিয়া, তারপর আছে দক্ষিণ সুদান, তারপর সিরিয়া, তারপর হচ্ছে আপনার ডিআর কঙ্গো। এগুলো হচ্ছে আপনার ফ্রাজাইল স্টেটের উদাহরণ। আচ্ছা, এখন দেখি হচ্ছে স্যাটেলাইট স্টেট। তো এটা হচ্ছে পোষ্য রাষ্ট্র, অর্থাৎ দেখে মনে হয় যে স্বাধীন, কিন্তু সে হচ্ছে এরকম যে অপেক্ষাকৃত যে তার পাশে বড় দেশটা আছে তার দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হয় ওই ছোট দেশে। যেমন আমি যদি এখানে বলি যে হচ্ছে এশিয়ার মধ্যে যে ভারত, তারপর হচ্ছে আপনার এদিকে আর কি আছে ভারত হচ্ছে আপনার মালদ্বীপ আর হচ্ছে ভুটানকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এই জন্য হচ্ছে ভারত আর মালদ্বীপ হচ্ছে আপনার ভারতের হচ্ছে আপনার ভুটান আর মালদ্বীপ হচ্ছে ভারতের স্যাটেলাইট রাষ্ট্র। অপরদিকে যে আফ্রিকাতে এসওয়াতিনি আর লেসোথো, এই দুটো হচ্ছে দক্ষিণ আফ্রিকার। তারপর হচ্ছে আপনার ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালির আর অ্যান্ডোরা হচ্ছে ফ্রান্সের। এদিকে লাতিন আমেরিকার হচ্ছে এদিকে গায়ানা রাষ্ট্র, আর হচ্ছে গায়ানা হচ্ছে ভেনেজুয়েলার, আর সুরিনাম হচ্ছে ব্রাজিলের। আর ওশেনিয়াতে আপনার হচ্ছে পাপুয়া নিউ গিনি আর হচ্ছে নাউরু, এই দুটো হচ্ছে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল। তো এই দুটো হচ্ছে অস্ট্রেলিয়ার স্যাটেলাইট স্টেট। আচ্ছা, তারপর এখানে দেখি যে হচ্ছে ন্যানি স্টেট, অর্থাৎ গায়ে পড়া রাষ্ট্র, যারা মানে যেসব রাষ্ট্র মানে তাদের নাগরিকরা কী করবে না করবে এসব কিছুর উপর একটা বিধিনিষেধ দেয় আর কি, তাদের ব্যক্তিগত জীবনে একটি হস্তক্ষেপ করে, তাদেরকে বলা হয় ন্যানি রাষ্ট্র। যেমন বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে কি যে ওই যে যারা বিড়ি সিগারেট খায় বা যারা এরকম মাদকদ্রব্য সেবন করে, মাদকদ্রব্য না আর কি, মানে মানে যে নিকোটিন জাতীয় যেগুলো আর কি, সেগুলোর উপরে বেশি বেশি ভ্যাট দিচ্ছে। তো এভাবে ধীরে ধীরে বাংলাদেশ হচ্ছে ন্যানি রাষ্ট্র হওয়ার পথে আর কি। আর অপরদিকে যে সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুর দেখেন যে হচ্ছে মাদকের উপর নিষেধাজ্ঞা দেয়, তারপর হচ্ছে আপনার প্রকাশ্যে চুইনগাম খাওয়া থেকে বিরত রাখে, তারপর অ্যাডাল্ট ম্যাগাজিনকে প্রবেশ করতে দেয় না। তো এগুলো হচ্ছে আপনার সিঙ্গাপুর হচ্ছে ন্যানি স্টেট, অর্থাৎ জনগণকে বৃহত্তর কল্যাণের স্বার্থে বিভিন্ন ক্ষতিকর জিনিস থেকে তাদেরকে দূরে রাখে, তাদেরকে সেসব থেকে বঞ্চিত করে। এটা হচ্ছে ন্যানি স্টেটের উদাহরণ। আচ্ছা, তো এখন তারপর অস্ট্রেলিয়া তো এখন ধীরে ধীরে এরকম হচ্ছে আর কি। তারপর আপনার হচ্ছে তারা কি করছে সেখানে ওই যে বিভিন্ন যে কম বয়সী আছে এদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার উপর তাদের নিষেধাজ্ঞা দিচ্ছে আর কি। তারপর এদিকে ফিনল্যান্ডে তারা কিন্তু অনেক ভালো কাজ করে, জন্মের পর এক শিশুর দায়িত্ব নেয় কিন্তু পুরো সরকার, এটা হচ্ছে একটা ভালো দিক আর কি। আচ্ছা, তারপর ডিপ স্টেট বলতে বোঝায় যে হচ্ছে একটা সরকারের মধ্যেই একটা বা কয়েকটা গোষ্ঠী সক্রিয় আছে যারা মানে পরোক্ষভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারাই মেইনলি সরকার, কিন্তু আর কি ওভাবে প্রকাশ্যে আসে না আর কি। তো এটা হচ্ছে আপনার ডিপ স্টেট। যেমন পাকিস্তানের মধ্যে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে পাকিস্তান, যেখানে দেখবেন যে হচ্ছে দেশের যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী কিন্তু দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যে আমাদের যে ইমরান খানের যে পতন হইলো, ইমরান খান চাইছিল যে হচ্ছে সেনাবাহিনীর প্রভাবমুক্ত এবং আন্তর্জাতিক প্রভাবমুক্ত একটা নিজস্ব একটা আপনার সামরিক আপনার হচ্ছে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতির কৌশল তিনি ডেভেলপ করতে চাইছিলেন। তো এটা হচ্ছে ওদের সহ্য হয়নি, যার কারণে ইমরান খানকে হচ্ছে যেহেতু আপনার হচ্ছে সেনাবাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে আপনার প্রশাসন আমলাতন্ত্র সব নিয়ন্ত্রণ করে, এজন্য ইমরান খানকে খুব দ্রুতই তারা সরিয়ে দিতে পেরেছিল। তো এটাই হচ্ছে আপনার এই ডিপ স্টেটের একটা উদাহরণ হতে পারে। আর হচ্ছে ডিপ স্টেটে
আপনার শুধু যে সেনাবাহিনী থাকবে এমন না, বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী থাকতে পারে, অথবা আমলাতান্ত্রিক থাকতে পারে, সামরিক বাহিনী থাকতে পারে, তারপর বিচারকরা থাকতে পারে, সেখানে বিভিন্ন বড় বড় কোম্পানির ইয়ে থাকতে পারে, সেখানে হত্যাকর্তারা থাকতে পারে। এসব কিছু মিলে একটা হচ্ছে আপনার এই ডিপ স্টেট আর কি। তো পাকিস্তানেরটা হচ্ছে অনুমোদিত ডিপ স্টেট। আর যেটা হচ্ছে এরকম সরকার যখন ডিপ স্টেটকে অনুমোদন করে না, সেটা হচ্ছে হবে আপনার অননুমোদিত। আচ্ছা, অননুমোদিত। এখানে দেখেন যে সরকার নিজেই মাঝে মধ্যে মানে ডিপ স্টেট তৈরি করে আর কি। যেমন ধরেন হচ্ছে আপনার এই যে উত্তর কোরিয়া আছে, তারপর হচ্ছে আপনার উগান্ডা, মোজাম্বিক, তানজানিয়া, তারপর হচ্ছে কেনিয়া, এরা কী করে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য নিজেরাই ডিপ স্টেট তৈরি করে, যাতে সে এরকম ক্ষমতা মানে ইয়েতে পড়লে, যদি এরকম কোনো বিপদে পড়ে, তখন এই ডিপ স্টেট তাকে সাহায্য করতে পারে। আচ্ছা, কিন্তু তারপর হচ্ছে এদিকে এই যে মাদুরো কিন্তু হচ্ছে আপনার তার ক্ষমতাকে টিকে রাখার জন্য সেনাবাহিনী থেকে বিভিন্ন লোক নিয়ে আসে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় বসায়, যাতে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। তো এটাই হচ্ছে মানে নিজে থেকে ডিপ স্টেট তৈরি করার উদাহরণ। আচ্ছা, পরাশক্তি কর্তৃক ডিপ স্টেট তৈরি। আচ্ছা, যেমন দেখেন যে মিশরের যে আপনার ইয়ে ছিল, আপনার মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইয়ে ছিল সরকার মুরসি, তিনি ছিল হচ্ছে ডেমোক্রেটিকভাবে নির্বাচিত একটা প্রতিনিধি, কিন্তু এই বিভিন্ন যুক্তরাষ্ট্রের চাপে আপনার হচ্ছে এই যে তাকে সরিয়ে এই যে সেনাশাসক যে হচ্ছে আব্দুল ফাত্তাহ সিসি, তাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছে। এটা একটা হচ্ছে পরাশক্তি কর্তৃক ডিপ স্টেট তৈরি একটা উদাহরণ। তারপর দেখুন নার্কো স্টেট। তো নার্কো স্টেট বলতে বোঝায় যে হচ্ছে আপনার এই যে নার্কো নিয়ে, অর্থাৎ নার্কো নিয়ে একটা মানুষের জনগণের সাথে ব্যবসা করে। একটু একটু পরবর্তী জিনিসটা কি, আর হচ্ছে যে রাষ্ট্রে মানে হচ্ছে অনেক এরকম মানে যে রাষ্ট্র ড্রাগ কার্টেলদের নিয়ন্ত্রণে এবং অধিকাংশ আয় আসে বহির্বিশ্বে মাদক চোরাচালানের মাধ্যমে, সেগুলোকে বলা হয় হচ্ছে নার্কো স্টেট। যেমন হচ্ছে এদিকে মেক্সিকো, ইকুয়েডর, বেলিজ, আলবেনিয়া, কলম্বিয়া, গুয়াতেমালা, এগুলো হচ্ছে নার্কো স্টেট। এদিকে মেক্সিকো, তারপর হচ্ছে তারপর হচ্ছে এদিকে আর কি আছে মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তানও কিন্তু মাঝে মধ্যে হতো এগুলা। তো এগুলো হচ্ছে নার্কো স্টেট আর কি। তো বেলিজ, আলবেনিয়া, কলম্বিয়া, গুয়াতেমালা, ইকুয়েডর, মেক্সিকো, এগুলো হচ্ছে নার্কো স্টেট। আচ্ছা, তো এখানে এখন দেখি যে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার সমাজের চোখে নেতিবাচক জিনিস, সেগুলোকে বলা হয় আপনার সোশ্যালি আনডিজারেবল গুডস। তো এগুলোর উপরে সরকার হচ্ছে আপনার একটা সিন ট্যাক্স বসায়। অর্থাৎ যেমন দেখেন যে আমাদের যে বিড়ি সিগারেট খাচ্ছে, এটার উপরে কিন্তু ভালোই একটা হচ্ছে আপনার ট্যাক্স বসানো হচ্ছে, কিন্তু তারপরে মানুষ এগুলো খাচ্ছে। তো এটা হচ্ছে সিন ট্যাক্স আর কি। আচ্ছা, তো বলছে যে এই সরকার এগুলোকে পুরোপুরি, এগুলো তো যেহেতু খারাপ, তারপরে সরকার কেন এগুলোকে পুরোপুরি ব্যান করে না? তো এর পিছনে হচ্ছে যে ফিলিপ মরিস নামে একটা গবেষক, এটা তিনি কিছু দিক তুলে ধরছেন, যেগুলো হচ্ছে কি যে হচ্ছে সরকার এগুলোর উপরে একটা বড় একটা রাজস্ব আয় এখান থেকে সে হচ্ছে পায়, যাতে সরকারের আর কি রেভিনিউ জেনারেট হয়। আর দ্বিতীয়ত কি যে হচ্ছে আপনার গ্রিসে দেখা গেছে যে হচ্ছে এই ধূমপানের ফলে কিন্তু মানুষ কিন্তু বয়স্ক হওয়ার আগে একটু আগে মারা যায়, যার কারণে সরকারকে আর বয়স্ক লোকদের যে আপনার বয়স্ক ফি দেওয়া হতো, যে বয়স্ক ভাতা দেওয়া হতো, সেটা কিন্তু দেওয়া লাগতেছে না। ফলে সরকার এরকম মিলিয়ন মিলিয়ন ডলার বেঁচে যাচ্ছে, যেটা যেটা সরকার অন্য কাজে ইউজ করতে পারতেছে। তো এটাই হচ্ছে আপনার নার্কো পলিটিক্স আর কি, যেটাকে বলা হয় নার্কো পলিটিক্স। তো এই নার্কো পলিটিক্স যে দেশে হয় সেটা হচ্ছে আপনার নার্কো স্টেটস, অর্থাৎ মানুষের জীবন মরণ নিয়ে যে রাজনীতিকরণ, সেটাই হচ্ছে আপনার নার্কো পলিটিক্স। আচ্ছা, তৃতীয়ত আরও বলছে যে হচ্ছে সরকার হচ্ছে একটা এখান থেকে একটা নীতিগত বা নৈতিক একটা এখানে কারণ দেখা, যে হচ্ছে সিগারেট খাবে না না খাবে বা নেশা করবে না না করবে, এটা তাদের নৈতিক সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। তো এইভাবে আর কি সমাজ মানে সরকার তার দায়টাকে এড়িয়ে যায়, যে সে এগুলোকে নিষিদ্ধ করবে না। আচ্ছা, এটাকে বলা হয় মোরাল পলিসিং। মানে মোরাল পলিসিং সে করবে না, অর্থাৎ মোরাল যে নীতিগুলো আছে এগুলোর উপর সে পুলিশিং করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে নার্কো স্টেট, অর্থাৎ যে রাষ্ট্রগুলো হচ্ছে ড্রাগ কার্টেলদের নিয়ন্ত্রণে থাকবে এবং যাদের রেভিনিউ একটা বড় অংশ আসবে হচ্ছে এরকম মাদক চোরাচালান থেকে। আচ্ছা, রাম্প স্টেট বলতে বোঝায় যে কোনো একটা জীবজন্তু বা কিছুর পিছনের যে অংশটা, অর্থাৎ লেজের মতো অংশ, যেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয়, অত বেশি কাজে লাগে না, সেটাকে বলা হয় রাম্প। তো এই রাম্প স্টেটটা কি? রাম্প স্টেট বলতে যেটা অনেক সময় মানে এক সময় অনেক বড় ছিল, কিন্তু ঘটনা প্রবাহে বা বিভিন্ন কারণে সেটা এখন আর বড় নাই, সেটা হচ্ছে এখন রাম্প স্টেট। যেমন ধরেন আগে ছিল হচ্ছে আপনার অটোমান সাম্রাজ্য ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অটোমান সাম্রাজ্য অনেক ছোট হয়ে গেছে, শুধু তুরস্ক বাকি আছে। তো এটাই হচ্ছে রাম্প স্টেট। তারপর হচ্ছে যে আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, অনেক বড় ছিল, এখন কিন্তু ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এখন রাশিয়াও কিন্তু চাচ্ছে যে ইউক্রেনকে রাম্প স্টেট বানানোর জন্য, কারণ ইউক্রেনের যে ক্রিমিয়া, এটা কিন্তু সে অলরেডি দখল করে নিছে। এভাবে আস্তে আস্তে তাকে ছোটো করার মাধ্যমে তাকে রাম্প স্টেটে পরিণত করতে চাচ্ছে রাশিয়া।
আচ্ছা, ইথিক্যাল স্টেট এটা হচ্ছে আপনার নৈতিক রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রগুলো কী করে যে বিভিন্ন ইস্যুতে এরকম করে ধার ধারে না, তাদের নৈতিক যে অবস্থান সেটাকে সে তারা ধরে রাখে। যেমন বাংলাদেশ, যদি শুনতে একটু হাসি লাগতে পারে, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা নৈতিক রাষ্ট্র। কারণ কীভাবে, কারণ বাংলাদেশ যদি রাশিয়ার সাথে বিজনেস করে, ভালো সম্পর্ক আছে, কিন্তু যখন রাশিয়া ওই যে ইউক্রেনের উপর হামলা করলো তখন কিন্তু সে রাশিয়ার বিপক্ষে ভোট দিছে। আবার এই যে যুক্তরাষ্ট্রের পেশার উপেক্ষা করে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিচ্ছে, ইসরায়েলকে তারা শত্রু হিসেবে গণ্য করতেছে। তো এটাই হচ্ছে একটা নৈতিক রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে একটা নৈতিক রাষ্ট্র। আচ্ছা, এখন দেখবো হচ্ছে বানানা রিপাবলিক। তো এরা কারা? এরা হচ্ছে আপনার যারা মানে যাদের রাজনীতি খুবই অস্থিতিশীল এবং হচ্ছে কোনো একটা বৃহৎ কোম্পানির দ্বারা, বড় অন্যান্য দেশের বা নিজের দেশেরই কোনো বৃহৎ কোম্পানির দ্বারা তাদের নিয়ন্ত্রিত হয় আর কি, ডোমিনেটেড হয়। এটা হচ্ছে ব্যানানা রিপাবলিক। যেমন মালদ্বীপের রাজনীতি ওই দেশের যে রিসোর্ট কোম্পানিগুলো আছে এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর ফিলিপাইনের রাজনীতি যুক্তরাষ্ট্রের যে টোবাকো ইন্ডাস্ট্রি আছে এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর হন্ডুরাসের রাজনীতি, এটা হচ্ছে তাদের যে যুক্তরাষ্ট্রের যে ফ্রুট কোম্পানিগুলো আছে এই ফ্রুট কোম্পানিগুলো হচ্ছে হন্ডুরাসের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপর নিও প্যাট্রিমোনিয়াল স্টেট, অর্থাৎ আমলাতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমলারাই আর কি সব কিছু নিয়ন্ত্রণ করে। উন্নত রাষ্ট্রগুলোতে যেমন দেখবেন যে নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, এগুলোতে বিভিন্ন সেক্টর, ভালো ভালো সেক্টরগুলোকে বেসরকারীকরণ করা হয়েছে, অর্থাৎ বেসরকারিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যে বাংলাদেশের মতো যে হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, এখানে দেখবেন যে হচ্ছে এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা হয় সরকার থেকেই। তো যেটা হচ্ছে একটা আপনার ইয়ের জন্ম দেয় আর কি, এখান থেকে হচ্ছে আপনার আমলা নির্ভর হয়ে যায় আর কি। তো এটাকে বলা হয়েছে নিও প্যাট্রিমোনিয়াল বা আমলাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রের প্রায় সকল গুরুত্বপূর্ণ সেক্টর সরকারি আমলা কর্তৃক নিয়ন্ত্রিত, সেটা হচ্ছে আপনার নিও প্যাট্রিমোনিয়াল স্টেট। বাংলাদেশ হচ্ছে কিন্তু এমন একটা রাষ্ট্র। আচ্ছা, তারপর দেখেন যে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, অর্থাৎ এরা হচ্ছে অত গরিবও না আবার অত বড় লোকও না। যেমন হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা, তারপর হচ্ছে তুরস্ক, এরা কিন্তু হচ্ছে অত বড় লোকও না আবার গরিবও না, এরা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন সার্বভৌমত্ব সমতা বলতে বোঝায় সেটা বড় হোক আর ছোট হোক সব দেশেরই এরকম তাদের স্বাধীনতার অধিকার আছে, সব দেশের সার্বভৌমত্বই তাদের কাছে সমান। তো এটাই হচ্ছে একটা সার্বভৌমত্ব সমতা বলতে বোঝায়। তারপর হচ্ছে ইন্টারনাল সোভারেন্টি বলতে বোঝায় যে হচ্ছে, অর্থাৎ সে দেশে নিজস্ব যে জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী আছে এদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে কি না, এটা হচ্ছে ইন্টারনাল সোভারেন্টি। অর্থাৎ 2019 সালে আপনি দেখতে পারেন যে মেক্সিকোর যে সিনালোয়া মাদক কার্টেল, তো এদের যে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটা মানে মাদক পাচারকারী চক্র আর কি। তো এদের যে সম্রাট তাকে বলা হয় হচ্ছে ওদিভিও গুজম্যান লোপেজ। তো তাকে 2019 সালে মেক্সিকো কর্তৃক গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাকে গ্রেপ্তার করার পরেই দেখা যায় যে তাদের যে বাহিনীগুলো আছে, তাদের যে এরকম সন্ত্রাসী যে চাপুলাগুলো আছে, এরা একদম পুরা মেশিন গান নিয়ে, একদম পিক আপ নিয়ে সব একদম রাস্তাতে একদম করতেছে আর কি, এরকম মাস করতেছে। তো তাদের ভয়ে এরকম হচ্ছে সম্রাট, তাদের মেক্সিকো আর কি সরকার বাধ্য হয় এই যে আপনার সম্রাট গুজম্যানকে ছেড়ে দিতে আর কি। তো এটাই হচ্ছে একটা সমস্যা, যে ইন্টারনাল যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে এদেরকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা মেক্সিকোর নাই। এটাই হচ্ছে সমস্যা। তো এই জন্য বলছে মেক্সিকো তখন ছিল ইন্টারনাল মানে সোভারেন্টি তাদের ছিল না। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা এক্সটার্নাল সোভারেন্টি। তো এখানে হচ্ছে অন্যান্য দেশ যখন আপনাকে হামলা করবে সেখান থেকে আপনার বাঁচার ক্ষমতা আছে কিনা, এটা হচ্ছে এক্সটার্নাল সোভারেন্টি। যেমন হচ্ছে আপনার ভুটানের এই সোভারেন্টি নাই, তারপর হচ্ছে এদিকে পাপুয়া নিউগিনির নাই, তারপর হচ্ছে আপনার নাউরুর নাই, নাউরু হচ্ছে অস্ট্রেলিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। তো এভাবেই আর কি নিয়ন্ত্রিত হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল সোভারেন্টি। আর ওয়েস্টফেলিয়া, এটা হচ্ছে আপনার ওয়েস্টফেলিয়া বলছিল যে হচ্ছে সব দেশের হচ্ছে এরকম মানে তারা নিজের দেশকে নিজেরাই কন্ট্রোল করবে, অন্য দেশ কন্ট্রোল করবে, এটা হচ্ছে 1648 সালে হয় আর কি, পিস অফ ওয়েস্টফেলিয়া। আচ্ছা, তারপর রাষ্ট্র গঠনের উপাদান হিসেবে সার্বভৌমত্বের গুরুত্ব, অর্থাৎ পার্মানেন্স, মানে এটা হচ্ছে আপনার সবসময় থাকবে সার্বভৌমত্ব, যতদিন রাষ্ট্র থাকবে ততদিন সার্বভৌমত্ব থাকবে। আর এক্সক্লুসিভনেস, এখানে হচ্ছে দুটো রাষ্ট্র স্বাধীন হতে পারে। তারপর হচ্ছে এখন একটা রাষ্ট্রের মধ্যে একের অধিক রাষ্ট্র থাকবে না আর কি, এটাই হচ্ছে আপনার এক্সক্লুসিভনেস। তারপর হচ্ছে অবিচ্ছেদ্যতা, অর্থাৎ সবগুলোই হচ্ছে আপনার রাষ্ট্র আর হচ্ছে সার্বভৌমত্ব দূরে হচ্ছে অবিচ্ছেদ্য, অখণ্ডতা থাকতে হবে। তারপরে অ্যাবসলিউটলি পরমতা থাকতে হবে আর কি। আচ্ছা, বহিঃশক্তির আক্রমণ থেকে বাঁচার জন্য যতটুকু ক্ষমতা লাগে ততটুকু ক্ষমতা তাকে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, মানবিক হস্তক্ষেপ, এটা হচ্ছে জাতিসংঘের যে 138 এবং 139 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই দুটা, যে কোনো দেশে যখন এরকম চারটা জিনিস, যেমন ধরেন হচ্ছে আপনার গণহত্যা হচ্ছে, অথবা আপনার হচ্ছে ইথনিক যে ক্লেনজিং, জাতিগত নিধন হচ্ছে, অথবা আপনার হচ্ছে যুদ্ধাপরাধ হচ্ছে,
অথবা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হচ্ছে, এই 4টা ক্ষেত্রে আপনার এই যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে হচ্ছে আপনি জাতিসংঘের একটা বাহিনী পাঠিয়ে সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন। তো এই হস্তক্ষেপটা হচ্ছে রাষ্ট্ররা বিভিন্নভাবে করতে পারে জাতিসংঘের বাইরেও। সেটা হচ্ছে কি হিউম্যানিটেরিয়ান এইড, অর্থাৎ আপনার হচ্ছে খাদ্য বস্ত্র এগুলো পাঠিয়ে আপনি করতে পারেন। যেমন আপনার হচ্ছে এখন ফিলিস্তিনে আপনার হচ্ছে মিশর এবং তুরস্ক পাঠাচ্ছে সাহায্য। মিলিটারি স্যাংশন, অর্থাৎ যে আপনার মিলিটারির উপরে আপনি মিলিটারি নিয়ে আপনি কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারেন। যেমন 2011 সালে আপনি হচ্ছে লিবিয়া যে আপনার আমেরিকা হস্তক্ষেপ করছিল, যে গাদ্দাফিকে মারলো, সেটা কিন্তু হচ্ছে ছিল মিলিটারি স্যাংশন। তারপরে স্পোর্টস স্যাংশন, অর্থাৎ তার বিরুদ্ধে আপনি খেলাধুলা করা বন্ধ করবেন। যেমন 2018 সালে আর্জেন্টিনা আপনার ইসরায়েলের সঙ্গে খেলেন, এটা হচ্ছে আপনার মিলিটারি স্পোর্টস স্যাংশন। তারপর হচ্ছে ডিপ্লোম্যাটিক স্যাংশন, এখানে হচ্ছে আপনার এই যে রোহিঙ্গা হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখেনি, এটা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক স্যাংশন। আর ইকোনমিক স্যাংশন, এটা হচ্ছে আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা করা আর কি। সেখানে কি যুক্তরাষ্ট্রের কিউবা এবং ভেনেজুয়েলার উপরে আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদি এর পিছনে রাজনৈতিক কারণ আছে আর কি। তারপর স্মার্ট স্যাংশন, এখানে হচ্ছে আপনার বিভিন্ন যে উচ্চপদস্থ কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে আপনার এই স্যাংশন দেয়, সেটা হচ্ছে আপনার স্মার্ট স্যাংশন, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র মিয়ানমারের যে জান্তার উপর দিছিল আর কি। আচ্ছা, তারপর এখন 2000 আপনার হচ্ছে 2001 সালে যে কোফি আনান বলছিল যে হচ্ছে আমরা যে এত ভালো কাজ করি, কিন্তু আমরা যদি কোনো একটা দেশে এরকম গণহত্যা হচ্ছে সেটা যদি আমরা মানে বাধা করতেই না পারি, যেমন রুয়ান্ডাতে হচ্ছিল, এগুলো যদি আমরা আটকাতেই না পারি, তাহলে আমরা কিসের এরকম ভালো কাজ করতেছি। এই জন্য এখান থেকে একটি 2005 সালে এই যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এটা আর কি সবাই আর কি স্বীকৃতি দেয় আর কি জাতিসংঘের সাধারণ সম্মেলনে। তো এর আর কি 3টা পিলার আছে। প্রথম পিলারে বলছে যে হচ্ছে সবার আগে স্টেট নিজে চেষ্টা করবে যে হচ্ছে সবাইকে রক্ষা করতে। যদি এটা না পারে তাহলে এটা হয় দ্য প্রোটেকশন রেসপন্সিবিলিটিস অফ দ্য স্টেট। এটা 2 নম্বর কি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাবিলিটি বিল্ডিং, অর্থাৎ নিজে যখন পারবে না তখন অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা নিয়ে সে চেষ্টা করবে এটা থেকে আর কি মুক্তি পেতে। আর তৃতীয় হচ্ছে কি টাইমলি অ্যান্ড ডিসাইসিভ কালেকটিভ রেসপন্স, তখন একদম সহযোগিতা নিয়েও পাচ্ছে না তখন তারা একদম সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, সেটা হতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে। তো এই 3টা হচ্ছে পিলার আর কি, সবার আগে নিজে চেষ্টা করবে, তারপর হচ্ছে সহযোগিতা, তারপর হচ্ছে হস্তক্ষেপ। ওকে, তারপর হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টরস। তো এর মধ্যে কী কী আছে, ওই যে আমরা আগে বলেছিলাম বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি যারা এরকম ভূমিকা রাখে বিভিন্ন কিছুতে, সেটা হচ্ছে আপনার নন স্টেট। তো এখানে পিপল হতে পারে, যেমন হচ্ছে ওই যে অ্যারাব স্প্রিং হচ্ছে আপনার ওই যে গায়ে আগুন দেওয়ার কারণে 2011 সালে। তারপর হচ্ছে যে মি টু যে হ্যাশট্যাগ আছে, এটা 17 সাল থেকে আসছে, যেটা হচ্ছে আমেরিকার আলিশা মিলানো কর্তৃক এটা ইয়ে করছিল আর কি। তারপর হচ্ছে সুইডিশ যে গ্রেটা থুনবার্গ, তিনি 2019 সাল থেকে এরকম যে করছে ফ্রাইডেজ ফর ফিউচার। তো এটা হচ্ছে পরে বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। তো এগুলো হচ্ছে অরাষ্ট্রীয় এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক অরাষ্ট্রীয় কর্মকার কি। আর বিজনেস ম্যাগনেট, তো ম্যাগনেট বলতে বোঝায় যে ধনশালী ব্যক্তি। তো এরা হচ্ছে বিভিন্ন ধনী ব্যক্তি যারা হচ্ছে অন্য কোনো যে দেশের অন্য কোনো সব মানে দেশের যে বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করে, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যাগনেট। তারা মানে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতিকে প্রভাবশালী, তাদের বিজনেস ম্যাগনেট বলা হয়। যেমন হচ্ছে ওয়ারেন বাফেট, বিল গেটস, তারা হচ্ছে বিজনেস ম্যাগনেটস। তার মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যেটা হচ্ছে এমএনসি। তো এরা হচ্ছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি বলতে বোঝায় যারা হচ্ছে অন্যান্য দেশ থেকে যাদের 25% রেভিনিউ আসে, তারা হচ্ছে মাল্টিনেশনাল। যেমন হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডস, তারপর হচ্ছে কোকা কোলা কোম্পানি, তারপর টয়োটা, সানি, স্যামসাং। তারপর হচ্ছে যেমন চীনের যে মার্কেট আছে, যে 5G মার্কেট ব্রাজিলে আছে তাদের। তো এই হুয়াওয়ের কারণেই কিন্তু আপনার হচ্ছে চীনের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক ভালো হয়েছে। আচ্ছা, স্মার্ট কন্ট্রাক্ট, এখানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি একটা বিটকয়েন হচ্ছে এখানে একটা উদাহরণ হতে পারে। যেমন হচ্ছে এই বিটকয়েনের সুবিধা হচ্ছে কি কেউ এখানে নীতি নির্ধারক নয়, সবাই এখানে পিয়ার টু পিয়ারে কাজ করে, কোনো এখানে সবাই সমান আর কি, কোনো মধ্যস্থতা দরকার হয় না, পড়ে না আর কি। তো যার কারণে এখন ধীরে ধীরে এটা আর কি ইয়ে বাড়ছে। বাংলাদেশও এটা আর কি বাংলাদেশ ব্যাংক এটাকে সংযুক্ত করার চেষ্টা করছে। তারপর মিডিয়া তো আছে, এটা তো জানি আমরা। তারপর হচ্ছে নন গভর্নমেন্টাল এনজিও। তো বিভিন্ন এনজিও কিন্তু বিভিন্নভাবে অনেকে সাহায্য করে, আমাদেরকে শিক্ষা লাভ করায়, তারপর হচ্ছে বিভিন্ন কর্মসূচি করে, প্রশিক্ষণ দেয়, তারপর আমাদের সারের ব্যবস্থা করে, সেচের ব্যবস্থা করে, বিভিন্ন সমস্যা সমাধান করে। কিন্তু সমস্যা হচ্ছে সমস্যাটা তাহলে এখানে কোথায়? এখন সমস্যা হচ্ছে যে এসব কাজ করার কথা রাষ্ট্রের করার কথা, কিন্তু রাষ্ট্রবাদে যখন এরকম একটা কোনো একটা প্রতিষ্ঠান এগুলো কাজ করছে, তখন ওই যে মানুষগুলা এই যে মানুষগুলো এদের কাছে সাহায্য নিচ্ছে, তারা সরকার বাদ দিয়ে ওদের কথা কিন্তু শুনতেছে, যার কারণে ওরা যাই বলছে তাই তারা শুনতেছে। যার কারণে এখানে জিনিসটা এমন হয়ে গেছে যে হচ্ছে এ স্টেট উইদাউট ইট সিটিজেন, যেটাকে আমরা জেমস স্কট সাহেব বলছেন যে তাদের রাষ্ট্র সিটিজেন আছে কিন্তু সিটিজেনরা তাদের কথা শোনে না। এটা হচ্ছে এ স্টেট উইদাউট সিটিজেন। বিভিন্ন ভায়োলেন্ট যে নন স্টেট, এটা হচ্ছে আপনার বোকো হারাম, এগুলো হচ্ছে তারপরে ড্রাগ কার্টেল, তারপর হচ্ছে আপনার বোকো সাবা, তারপর হচ্ছে আল শাবাব, এগুলো হচ্ছে আপনার নন স্টেট ভায়োলেন্ট অ্যাক্টরস। আচ্ছা, এখন এখানে মূল্যায়ন দিছে যে হচ্ছে বিভিন্ন টার্ম ইউজ করছে, যেমন হচ্ছে
ম্যাকডোনাল্ড হচ্ছে ধীরে ধীরে অন্য একটা আপনার জায়গার যে ফুড কালচার সেটাকে ডিস্ট্রয় করছে নিজেরাই। এটাকে বলা হয় ম্যাকডোনালাইজেশন নাকি যেন বলে, ম্যাকডোনা ম্যাকডোনালাইজেশন ম্যাকডোনা ম্যাকডোনা ম্যাকডো ম্যাকডোনাল ম্যাকডোনালাইজেশন ম্যাকডোনাল্ডাইজেশন আচ্ছা। তারপর হচ্ছে এদিকে তারপর কালিনারি ডিপ্লোমেসি, তারপর হচ্ছে গ্যাস্ট্রো ডিপ্লোমেসি, ফুড ডিপ্লোমেসি, এগুলো হচ্ছে এরকম একটা প্রপঞ্চ আর কি, বা একটা ছলনা আর কি, যার মাধ্যমে অন্য দেশের কালচারকে তারা ডোমিনেট করতেছে। তারপর হচ্ছে এই যে গুগলিজেশন, তো ইন্টারনেটের বিস্তারকে বলা হয় গুগলিজাইশন। তারপর হচ্ছে এদিকে হলিউডাইজেশন, তারপরে ফেসবুকিজেশন এগুলো হচ্ছে আপনার ফেসবুক দ্বারা নিয়ন্ত্রণ করতেছে। তারপর হচ্ছে পেন্টাগনাইজেশন, এটা হচ্ছে আপনার যে ভার্জিনিয়াতে আছে, এরা হচ্ছে বিভিন্নভাবে ডোমিনেট করতেছে। তারপর হচ্ছে ডিজনিল্যান্ডের যে পশ্চিমা যে কালচার, এটার মাধ্যমে ডিজনির মাধ্যমে ছড়াচ্ছে। তারপর এখন একটা কোশ্চেন করছে এখানে ছোটো ভাই মিরাজ, তিনি বলছে যে হচ্ছে যে অনেকে বলতেছে যে হচ্ছে মার্ক জাকারবার্গের মেটাভার্সই হবে ইন্টারনেটের ভবিষ্যৎ। তো এখন মাল্টিনেশনাল কোম্পানিগুলো তো আমাদের বিশ্বের যে রাজনীতি এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। কিন্তু এটা মাত্রাটা কতটুকু, এবং হচ্ছে এই যে যে আপনার রাষ্ট্রীয় কর্মকের চেয়ে অরাষ্ট্রীয় কর্মকের আধিপত্য বিস্তার করতে পারবে কি না, মানে তাদের যে অরাষ্ট্রীয় কর্ম আছে এদের আধিপত্য রাষ্ট্রীয় কর্মকের চেয়ে বেশি হবে কি না, এবং তখন পৃথিবীটা দেখতে কেমন হবে। তো এটার অ্যান্সার হচ্ছে যে আপনার অলরেডি তারা একটা ভালো অবস্থানে আছে, কিন্তু অরাষ্ট্রীয় যে কর্মকক, যেমন ধরেন আপনি যদি অ্যাপেলের কথাই ধরেন, এরা কিন্তু যে বিশ্বের অনেক যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো জিডিপির চেয়েও তাদের এরকম সম্পদের পরিমাণ বেশি। তো দেখা যায় যে হচ্ছে তারা বিভিন্নভাবে একটা দেশের যে বিভিন্ন পলিসি তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন এই জন্যও কিন্তু হচ্ছে যে তারা কিন্তু অলরেডি একটা প্রবল একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাষ্ট্রীয় কর্মকের। তো এটা এখনও সম্পূর্ণভাবে হয়নি আর কি, এখনও এগিয়ে গেছে, কিছু ক্ষেত্রে এগিয়ে গেছে, কিছু ক্ষেত্রে যায়নি, এটাকে বলতে পারেন আপনি আর কি। আর যদি এরকম সম্পূর্ণভাবে এগিয়ে যায় তখন পৃথিবীটা এমন হবে যে হচ্ছে কোনো বাউন্ডারি থাকবে না, অর্থাৎ যে কোম্পানি আপনি ফলো করতেছেন, যে কোম্পানির আপনি কর্মচারী, যে কোম্পানিকে সাপোর্ট করেন, সেই কোম্পানি নিয়ম নিয়ম অনুযায়ী আপনি পরিচালিত হবেন। এখন আপনি যে দেশে থাকেন না কেন, ওই কোম্পানি হিসেবে আপনি মূল্যায়িত হবেন। তো এটার হচ্ছে একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে অনেক। যেমন হচ্ছে অতটা আপনার হচ্ছে কোনো জটিলতা থাকবে না, কোনো এরকম ক্লাইমেট যে আপনার ইয়াগুলা সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে কোনো রাষ্ট্রের কোনো তেমন ইয়া থাকবে না, সেখানে কোম্পানির যে আপনার কথাই শেষ কথা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার কোম্পানি শুধুমাত্র তাদের লাভ দেখবে, তাদের অর্থনৈতিক লাভ দেখবে, অন্য কিছু দেখতে চাইবে না। তো এটা একটা অসুবিধা হতে পারে, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা হতে পারে আর কি। তো এগুলো নিয়ে আর কি হতে পারে আর কি। ধন্যবাদ।